ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। মার্কিন ইরানি হামলার মধ্যে নতুন যে তথ্য সামনে আসছে সেটা হচ্ছে ট্রাম্পকে নেতানিয়াহু নতুন করে এই হামলা করতে কিভাবে রাজি করালো। আমরা জানি যে ইরান এবং আমেরিকার মধ্যে ৬০ দিনের ১৪ দফার যে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটার পর থেকেই জাস্ট সেই চুক্তি স্বাক্ষরের পরদিন থেকেই নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে ব্যাপক পরিমাণে একটা দ্বন্দ্ব চলছিল। তাদের সেই দ্বন্দ্বটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে ট্রাম্প সরাসরি মিডিয়ার সামনে নেতানিয়াহুকে তুচ্ছ-তাচ্ছিল্য এবং হেয় প্রতিপন্ন করতেও দ্বিধাবোধ করে নাই। ঠিক সেই যে অবস্থাটা চলছিল, সেই পরিস্থিতিতে ইসরায়েলকে সে এরকম ভাবেও হুমকি দিয়েছিল যে, নেতা আমি, এর বাইরে কেউ না। ইসরায়েলের পক্ষ থেকে এটা নিয়ে নেতানিয়াহু অনেকদিন ধরেই চুপ ছিল। কিন্তু তার মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী প্রায় সবাই এই ট্রাম্পের এই যে হামকি-ধামকি বা ট্রাম্পের এই যে নেতৃত্ব দেওয়ার কথা যে আমি এখানে নেতা, আমি যদি না থাকি তাহলে ইসরায়েল থাকতো না, আমরা যদি না থাকি তাহলে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকতো না, এরকম ধরনের যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন তার কথায়। এমনকি তিনি এটাও বলেছিলেন যে ইসরায়েলকে সবাই ঘৃণা করে, নেতানিয়াহুকে সবাই ঘৃণা করে, নেতানিয়াহু যেই সমস্ত কাজ করছে এই সমস্ত কাজ বন্ধ করতে হবে। এরকম ভাবে অনেকগুলো বিষয় তাদের মধ্যে, মানে দ্বন্দ্বের বিষয় তাদের মধ্যে স্পষ্ট হয়েছিল। সেই পরিস্থিতিতে ইসরায়েল চেষ্টা করেছিল যে ট্রাম্পকে কিভাবে নতুন করে আবার পক্ষে আনা যায়। ট্রাম্পকে পক্ষে আনার বিষয়টা হচ্ছে ইসরায়েল যেই কাজগুলো করছে ট্রাম্প সেগুলোকে সমর্থন দিবে এবং ইসরায়েলের পক্ষে বা ইসরায়েলের মতে, ইসরায়েলের মতামত নিয়ে অথবা ইসরায়েল যেভাবে চিন্তা করছে সেভাবেই সিদ্ধান্ত নিবে এই ইরানের সাথে এবং লেবাননের সাথে চুক্তিতে। আমরা জানি ইসরায়েল লেবাননে একেবারে এই যুদ্ধ শুরুর পর থেকেই অনবরত আক্রমণ করে যাচ্ছে। লেবাননের আক্রমণ থেকে ইসরায়েলকে ঠেকাতে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে কাজ করেছে, আমেরিকা মধ্যস্থতা করেছে, আমেরিকা বিভিন্ন সময় ইসরায়েলকে হুমকিও দিয়েছে, কিন্তু ইসরায়েলের একটাই বক্তব্য, লেবাননে আমরা কারো অনুমতি নিয়ে ঢুকি নাই, কারো অনুমতি নিয়েও বের হব না। লেবাননে থাকার জন্য আমাদের কারো অনুমতিরও দরকার নেই। সেখানে তাদের একটা মাত্র বাধা ছিল, সেটা হচ্ছে আমেরিকা। কারণ লেবাননের সরকার তাকে বাধা দিচ্ছে না, আন্তর্জাতিক কোনো আইন তাকে ঠেকাতে পারছে না, আন্তর্জাতিক কোনো সংস্থা, কোনো দেশ তার বিরুদ্ধে এইভাবে দাঁড়াচ্ছে না। সুতরাং আমেরিকা, সেই আমেরিকার রাষ্ট্রপতিকে সে রাজি করানো বা কনভিন্স করানোর চেষ্টা করেছে বহুভাবে। সর্বশেষ যে কাজটা করেছে সেটা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকার গোয়েন্দা সংস্থার সাথে বা গোয়েন্দা সংস্থাকে নিয়ে ট্রাম্পের কাছে একটা প্রতিবেদন তুলে ধরেছে। যেই প্রতিবেদনে তাদের কথা হচ্ছে যে ইরানের হিট লিস্ট আমরা পেয়েছি, একাধিক হিট লিস্ট পেয়েছি, যে হিট লিস্টে ইরান কাকে কাকে হত্যা করতে চায়, গুপ্ত হত্যা হোক, সরাসরি হোক অথবা নাশকতা করে হোক, সেই হত্যা করার যে লিস্ট, সেই লিস্টে ১ নম্বরে হচ্ছে ট্রাম্প, ২ নম্বরে হচ্ছে নেতানিয়াহু, ৩ নম্বরে হচ্ছে তার পররাষ্ট্রমন্ত্রী, ৪ নম্বরে প্রতিরক্ষামন্ত্রী, এভাবে। আবার আরেকটা লিস্টে দেখা গেছে ১ নম্বরে ট্রাম্প, ২ নম্বরে ইসরায়েলের সেনাপ্রধান, ৩ নম্বরে ইসরায়েলের গোয়েন্দা প্রধান, ৪ নম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, এরকম। আরেকটা লিস্টে হচ্ছে ট্রাম্প ১ নম্বরে, ২ নম্বরে হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, ৩ নম্বরে হচ্ছে ইসরায়েলের ওই যে উগ্র কট্টর কি বলে এটাকে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী, এরকম ভাবে। তো ট্রাম্পের কথা হচ্ছে আমি সবগুলো লিস্ট দেখেছি এবং সবগুলো লিস্টে আমি হচ্ছি ১ নম্বরে, তারা আমাকে মারার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। এটা কিন্তু ট্রাম্প এই আক্রমণের পর বলেছে যে আমি এরকম লিস্ট দেখেছি। তাকে লিস্টটা দেখিয়েছে কে? তাকে লিস্টটা দেখিয়েছে ইসরায়েল বা মোসাদ। তাকে এই লিস্টের মাধ্যমে কনভিন্স করার চেষ্টা করেছে, কারণ ট্রাম্পের এই ক্ষেত্রে কনভিন্স হওয়ার শুধুমাত্র একটা অপশনই বাকি ছিল, সেটা হচ্ছে তার পার্সোনাল যে হচ্ছে ইমেজ এবং তার ব্যক্তি ট্রাম্পকে আঘাত করা। এর আগে কিন্তু ট্রাম্প বলেছিল যে ইরান আমেরিকা আঘাত করতে চায়, এজন্য হচ্ছে আমি ইরানে আক্রমণ করেছি। সেটা আমেরিকার মানুষ খানে। এবার ট্রাম্পের সামনে এমন একটা জিনিস তারা সামনে নিয়ে আসছে যেটা ট্রাম্পও খাবে, আমেরিকার মানুষকেও সে খাওয়াবে আগামী নির্বাচনে। এটা ট্রাম্পকে এভাবেই কনভিন্স করার চেষ্টা করেছে যে এরকম যদি একটা হয় যে ইরান তোমার উপরে নাশকতা করার বা হচ্ছে আততায়ী আঘাত করার চেষ্টা করছে, এটা তোমার সাপোর্টারদের আরো তোমার প্রতি আগ্রহ বাড়াবে। কারণ এর আগের নির্বাচনে ট্রাম্প
তাকে নির্বাচনী সভায় গুলি করা হয়েছিল, কয়েকবার চেষ্টা করা হয়েছিল, একবার সরাসরি তার কানে লেগেছিল। এটা ছিল তার নির্বাচনে বিজয়ের অন্যতম একটা কারণ। বর্তমানে এই নভেম্বরে তার যে অন্তর্বর্তীকালীন নির্বাচন, অর্থাৎ তার সিনেটে এবং কংগ্রেসে যে সদস্য আছে তাদের প্রায় অর্ধেক নতুন করে নির্বাচিত হবে। সেই নির্বাচনে ট্রাম্পের বিরোধী পক্ষ বেশি এগিয়ে আছে। ট্রাম্প চাচ্ছে সেখানে কিভাবে নতুন করে তার সমর্থন বাড়ানো যায়। সেটার জন্য ইরান যুদ্ধকে এর আগে ইসরায়েল একটা টোপ হিসেবে নিয়েছিল যে তুমি ইরানে আক্রমণটা করো, আক্রমণ করলেই 3 দিনের মধ্যে ইরান শেষ হয়ে যাবে, তুমি বিজয়ী হিসেবে। আমেরিকার এমন কোন রাষ্ট্রপতি এর আগে ছিল না যে ইরানে আক্রমণ করেছে এবং ইরানে বিজয়ী হয়েছে, সুতরাং তোমার প্রতি সাপোর্ট বাড়বে। সেখানে কাজ হয় না। এই কাজ না হওয়ার কারণে শেষ পর্যন্ত সে ইসরায়েলের উপরে ব্যাপক পরিমাণে খেপেছে। ইসরায়েল এখন নতুন পরিকল্পনা নিয়ে তাকে দেখাচ্ছে যে দেখো, এই যে তোমার উপরে আক্রমণ করতে চাই, এটাকে তুমি ব্যবহার করো, এটাকে তুমি সামনে নিয়ে আসো। আর তারা যে আক্রমণ করতে চায়, এখন তুমি যদি এটার উপর আক্রমণ না করো, তাহলে তুমি যে সর্বা, তুমি যে হচ্ছে সবচেয়ে বড় নেতা বিশ্বের, যা বলো সেটার উপরেই বিশ্ব চলে, এরকম যে একটা প্রতিচ্ছবি তুমি তৈরি করতে চাও, সেটা কিন্তু আরো বেশি দুর্বল হয়ে পড়বে। সে সামনে নিয়ে আসছে যে হ্যাঁ ঠিকই তো, ইরান আমাকে আক্রমণ করছে, তো যে ইরান আমাকে আক্রমণ করছে ওর সাথে আমি কি চুক্তি করবো, ওর সাথে আমি কি চুক্তি করবো? ইরানের তো ট্রাম্প তো শুরুতে বলেছে যে ইরানের এখন যারা আছে তাদেরকে আমি বাঁচিয়ে রেখেছি। মানে এটা হচ্ছে মূলত ইসরায়েলের কথা যে দেখো, এদেরকে আমি যদি তোমাকে হচ্ছে একেবারে কি বলে টু দ্য পয়েন্ট ইনফরমেশন দিতে পারি, এদের উপর আক্রমণ করে তুমি না চাইলেও আমি এদেরকে হত্যা করতে পারি। তো ট্রাম্পের কথা হচ্ছে এদেরকে আমি বাঁচিয়ে রেখেছি। তো তারাই এখন ট্রাম্পকে টার্গেট করতে চায়, এরকম স্পষ্ট তথ্য তার কাছে এসেছে তার প্রশাসনের মাধ্যমে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মাধ্যমে। এখন ট্রাম্পের কথা হচ্ছে ঠিক আছে, যে কোনো সুতায় আমি আক্রমণটা করব। আক্রমণটা করেছে, ইসরায়েল খুশি। এতদিন পর্যন্ত প্রায় গত 15-20 দিন ধরে যেই ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এত হচ্ছে মানে একেবারে মিডিয়ার সামনে এত দ্বন্দ্ব, সেই ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী গতকাল রাতে ব্যাপক পরিমাণে খুশি হয়ে ফোন আলাপ করেছে, খোশ গল্প করেছে, তারপরে হচ্ছে হাসি ঠাট্টা করেছে এবং তাদের মধ্যে একটা নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। এবং সেটার পেছনে মূল জায়গা কোনটা? মূল জায়গা হচ্ছে যে আগামী নির্বাচনের আগ পর্যন্ত এটা ট্রাম্প ব্যবহার করতে চাইবে যে ইরান আমাকে হিট লিস্টে রেখেছে। এখন কথা হচ্ছে, এখনো পর্যন্ত ট্রাম্পের উপরে যতবার আক্রমণ হয়েছে বা আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, প্রায় প্রত্যেকবারই এটা বলার চেষ্টা করছে ট্রাম্প যে ইরান বা ইরানের সাথে সম্পৃক্ত কেউ আমাকে আক্রমণটি করেছে। কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার বিভিন্ন গণমাধ্যমগুলো যেভাবে এই জিনিসগুলোকে ওপেন করেছে, তাতে দেখা গেছে যে এই আক্রমণগুলোর কোনোটার সাথেই ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। কিন্তু ইসরায়েলের কথা হচ্ছে দেখো, খামেনের এই যে জানাজা অনুষ্ঠান হয়েছে 1 সপ্তাহ ধরে, এই পুরো 1 সপ্তাহ অনুষ্ঠানে তারা যেই জিনিসটা সবচেয়ে বেশি সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে ট্রাম্পকে হত্যা করো। কারণ ওই জানাজা অনুষ্ঠানে একটা বড় একটা ব্যানার ছিল, ব্যানারটা ছিল কিল ট্রাম্প। হ্যাঁ, যে ট্রাম্পকে হত্যা করে এরকম একটা ব্যানার ছিল লাল অক্ষরে লেখা সাদার উপরে। তো ইসরায়েলের কথা হচ্ছে দেখো, তারা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে, তাদের জনগণের সামনে তারা নিয়ে আসছে এবং তারা এই যে ইরান যে এখানে আমাদের সামনে, ইসরায়েলের কথা, ইরান যে আমাদের সামনে হেরে গেছে বা হেরে যাচ্ছে, সে এই হার থেকে নতুন করে তার জনসমর্থন পেতে সে এরকম কিছু দেখাবে, এরকম কিছু করতে পারে। এমনকি সেই জানাজায় এরকম স্লোগান, এরকম প্লাকার্ড, এরকম অনেক ব্যানার ছিল যেগুলোতে কি বলা হয়েছিল, আলমাউতু আমেরিকা, আলমাউতু ইসরায়েল। এখন এই যে স্লোগানগুলো দেওয়া হয়েছিল, এগুলো সবসময় ইসরায়েল তার জনগণকে এবং সে যাদেরকে কনভিন্স করতে চায়, যাদেরকে রাজি করাতে চায়, তাদের সামনে এটা নিয়ে আসে যে দেখো আমি তাদের উপর আক্রমণ করছি, কারণ তারা তো আমাদের মৃত্যু কামনা করে, তারা সবসময় সুযোগ পেলেই তো আমাকে মেরে ফেলবে। কারণ সে বলছে তোমার মৃত্যু কামনা করি, তোমাকে মেরে ফেলবো, সুতরাং আমার বাঁচার জন্য তো তার দরকার। এটা হচ্ছে ইসরায়েলের এই ধরনের মানে অজুহাতগুলো আছে, সে এই ধরনের অজুহাতগুলো নিয়ে আসে। ট্রাম্পকেও সে এটা দেখিয়েছে, দেখো তোমার মৃত্যু চাচ্ছে, আমার মৃত্যু চাচ্ছে, আমেরিকার মৃত্যু চাচ্ছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে এসে তারা শপথ করেছে। এটা হচ্ছে তাদের কথা, তারা শপথ করেছে। তো এখন এই শপথ যদি করে, ইসরায়েলও তো এ ধরনের শপথ নিয়ে নামছে, সে তো হাজার হাজার মানুষ কেন, সে লিখিতভাবে, মৌখিকভাবে, রেকর্ড করে সব জায়গাতেই বলেছে যে এদেরকে হচ্ছে আমি শেষ করে দেবো। যাই হোক, সেদিকে তারা কেউ ইয়া করে না। আমাদের এক দর্শক খুব চমৎকার একটা কথা বলেছেন যে বারবার ইরান তেলবাহী ট্যাঙ্কারগুলোতে আঘাত করে উস্কানি দিচ্ছে, আর এগুলো আমরা চোখে দেখছি না। এটা আমি যদি গতকালকের ভিডিও আপনি দেখেন তাহলে সেখানে বুঝবেন যে ইরান যে জাহাজগুলোতে আঘাত করেছে এবং সেই ট্যাঙ্কারে আঘাত করে সে উস্কানি দিয়েছে এবং সেই উস্কানির মাধ্যমেই যে এই যুদ্ধটা শুরু হয়েছে, সেটাও আমি গতকালকে ব্যবহার
গতকালকে সেটাকে স্পষ্ট নিয়ে এসেছি এবং সেখানে এটাও বলেছি যে ইরান এটার জন্য ১ নম্বর দায়ী। ইরান এটা করেছে। কিন্তু এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগেও এরকমভাবে হচ্ছে যুদ্ধবিরতি ভঙ্গের মতো হচ্ছে ১ টা ২ টা ৩ টা জাহাজে আঘাত হয়েছে। ৩ টা ৪ টা জাহাজে আঘাত হয়েছে। তখন ট্রাম্প বলেছে যে না, ওখানে এরকম একটু যুদ্ধবিরতি চলাকালীন সময়ে এরকম একটু মানে আঘাত পাল্টাঘাত এগুলো হয়, এগুলো কোনো বড় ধরনের বিষয় নয়। আমাদের সেনাবাহিনীর কোনো জাহাজে আঘাত হয় নাই এবং হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে ওই ২-১ টা জাহাজ আসতে পারে নাই, বাকিগুলো আসছে। এটাতে ট্রাম্প বলে সে কিন্তু এই পাল্টা আক্রমণ থেকে নিজেকে বিরত রেখেছিল, করে নাই। যারা সেই সময় আমাদেরকে ফলো করেছেন তারা জানেন। এখন এই যে দর্শক বলেছেন তিনি হয়তো ওই সময় আমাদেরকে ফলো করেন নাই, যে কারণে তিনি এই জিনিসগুলোকে হচ্ছে জাস্ট আজকের ভিডিও দেখেই হচ্ছে মন্তব্য করার চেষ্টা করছেন। এটা আমি বহুবার বলেছি যে আমাদের ভিডিওগুলো দেখে জাস্ট হচ্ছে একদিনের ভিডিও দেখে আপনি যদি মূল্যায়ন করতে চান তাহলে হচ্ছে আপনি ভুল করবেন। কারণ আমরা খবর পড়ি না, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি এবং সেটার সাথে অতীতের অনেকগুলো বিশ্লেষণকে আপনার দেখে আসতে হবে। যাই হোক, এখন এই যে কৌশল ইসরায়েল নতুন করে ট্রাম্পের সামনে নিয়ে আসছে, এই কৌশলে শেষ পর্যন্ত কাজ হবে কিনা বড় বিষয়টা হচ্ছে এটা। প্রথম কৌশল তাদের কাজে লাগে নাই, এখন দ্বিতীয় কৌশল নিয়ে আসছে। আগামী নির্বাচন পর্যন্ত হয়তো এরকম কিছু কৌশল নিয়ে আসবে। যদি ট্রাম্প একটা সময় যাওয়ার পরে দেখে যে না, এই কৌশল আসলে সে যেটা চাচ্ছে সেটা হচ্ছে না, বরং ইসরায়েলেরই উপকার বেশি হচ্ছে, তখন আবার হয়তো ইসরায়েলকে তুলোধুনো করতে পারে। দেখার বিষয় হচ্ছে ইরান এইখানে কতটা ঐক্যবদ্ধ থেকে পদক্ষেপ নিতে পারে। কারণ এখানে আরো একটা বিষয় আছে ইরানের দিক থেকে, সেটা ইরানে বর্তমান সরকারের মধ্যে এবং সরকারের মধ্যেই বলা যায় দুটো ভাগ আছে। একটা হচ্ছে উদারপন্থী, আরেকটা হচ্ছে কট্টরপন্থী। উদারপন্থীরা এখন এই আমেরিকার সাথে একটা লিয়াজো করে, আমেরিকার সাথে চুক্তি করে, আমেরিকার সাথে আলোচনা করে একটা সমঝোতায় আসতে চায় এবং তারাই মূলত এই যে বর্তমান যে চুক্তিটা এটাকে নিয়ে আসছে এবং তাদের কথা হচ্ছে এই চুক্তি হচ্ছে এ যাবৎকালের সবচাইতে বড় বিজয় আমাদের জন্য। আমাদের যে ক্ষতি হয়েছে, আমাদের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এই চুক্তি হচ্ছে বড় বিজয়। আর কট্টরপন্থীদের কথা হচ্ছে তুমি আমেরিকার সাথে যেই চুক্তি করো, যত বড় বিজয় তোমার চুক্তির মধ্যে হয়ে আসুক না কেন, লেখায় কাগজে যত বড় তুমি জিনিসপত্র তোমাকে আমেরিকা দেখ না কেন, এই আমেরিকা এই ইসরায়েলকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তারা বহুবার এই ধরনের চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে। এখন সেই চুক্তির উপরে ভিত্তি করে তুমি যদি বসে থাকো তাহলে আমেরিকা এবং ইসরায়েল এসে তোমাকে আরো মারবে এবং তুমি সেই মারা খেতেই থাকবা। সুতরাং তোমার এই সমস্ত চুক্তি দরকার নেই, তুমি আক্রমণ করো, তুমি বেশি আক্রমণ করো এবং আক্রমণের মাধ্যমে পুরো হরমুজ প্রণালীর ফুল কন্ট্রোল তুমি নাও। এটা হচ্ছে কট্টরপন্থীদের কথা। এবং এই খামেনেইর জানাজা চলাকালীন সময়ে ওই জানাজায় ব্যাপকভাবে এটা নিয়ে সমালোচনা হয়েছে ইরানের মধ্যে। এমনকি ইরানের রাষ্ট্রপতি যখন এই জানাজায় অংশগ্রহণ করতে নেমেছিলেন, সেই সময়ে ওই লোকদের মধ্য থেকে কিছু লোক তাকে এটা নিয়ে ব্যাপক পরিমাণে তার বিরুদ্ধে খুব উচ্চবাচ্য মানে বিক্ষোভ করেছে, সহজ কথা যেটা সেখানে, এবং তাকে এটার জন্য দোষী করেছে ব্যাপক পরিমাণে। পরবর্তীতে দেখা গেছে যে এই লোকগুলো আসলে আইআরজিসির যে স্পেশাল একটা ফোর্স আছে বাজিস, সেই বাজিসের সদস্য বা বাজিসের পক্ষ থেকে তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। এবং এটা বিভিন্ন সময় দেখা যায় যে এই ধরনের বিক্ষোভ, এই ধরনের হচ্ছে সরকার বিরোধী যে সমস্ত কথাবার্তাগুলো একেবারে সরকারকে দোষারোপ করে যে উগ্র কিছু বিক্ষোভ হয়, এটা হচ্ছে সরকার পতনের বিক্ষোভ না, যেটা আমেরিকার সাপোর্টে, এটা হচ্ছে সরকারকে চাপে রাখার বিক্ষোভ। এটা অনেক সময় এরকম হয় যে সরকার তাদের উপরে কোনো মানে আদালত বলুন, সরকার বলুন, তাদের উপরে কোনো ধরনের পদক্ষেপ নেয় না। কেন নেয় না? কারণ হচ্ছে তাদের পেছনে বড় ধরনের সাপোর্ট থাকে আইআরজিসির, অর্থাৎ ইরানি বিপ্লবী গার্ডের, যে কারণে তারা এই ধরনের বিক্ষোভটা, এটা হচ্ছে প্রেশার গ্রুপ বলা হয়, হচ্ছে তারা সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করে এবং তাদের এই গতিপথকে ডাইভার্ট করার চেষ্টা করে। ইরানে এটা আছে, এটা করতে চাচ্ছে। এক দর্শক প্রশ্ন করছেন, আপনি কি মনে করেন যে তুরস্ক আসলেই F-35 পেতে পারে? আমার মেয়ে আবার হচ্ছে আমার সামনে মাইক্রোফোন ধরছে এই কথা বলার মধ্যে, সে আবার আমার সাক্ষাৎকার নিচ্ছে। যাই হোক, এক দর্শক বলছেন যে তুরস্ক কি আসলেই F-35 পেতে পারে? আপনার কি মনে হয়? আমার এখনো মনে হয় না যে তুরস্ক F-35 পেতে পারে। আরেক দর্শক বলছেন যে ট্রাম্প কি এই যুদ্ধে ন্যাটোকে আনতে পারবে নাকি আমেরিকা ইসরায়েল যুদ্ধে থামবে? ট্রাম্প ন্যাটোকে আনতে পারবে না, আমেরিকা ইসরায়েল এই যুদ্ধে থাকবে। সমস্যা নাই ভাই, বাংলাদেশের মানুষ যেটা শুনতে চায় সেটাই আপনারা শোনাবেন, সমস্যা কি? ভালো লাগছে আপনার কথা, কিন্তু বাংলাদেশের মানুষ কি শুনতে চায় আর আমরা কি শোনাই সেটা যদি আপনার মতো মানুষের কাছ থেকে শুনতে হয় তাহলে তার কিছু করার নাই, আমাদের দর্শকরাই বলবে যে কি বলি আর কি ঘটে। অনেক সময় এরকম হয় যে আপনাদের কাছে এরকম লাগে যে এই লোকটা অতিরিক্ত বলছে, আগে কোথাও তো আমি